প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আলোচনার সুবিধার জন্যে এই ছোট্ট ভিডিও ক্লিপটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। অনেকেরই হয়তো দেখা আছে ইতিমধ্যে, কারণ কয়েকদিন থেকে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে এই ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে। তো অনেকেই দেখেছেন। ইনকেস আপনার যদি না দেখা থাকে তো এই ছোট্ট ভিডিওটি শেয়ার করছি। খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। ওকে, তোমরা তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জায়মা রহমানের সাথে নাকি? ওকে। প্রিয় দর্শক, বোঝা গিয়েছে বিষয়টি আসলে কি। ছোট বাচ্চাদের সঙ্গে, প্রাইমারি স্কুলে পড়ছে এরকম বাচ্চাদের সঙ্গে কথা বলছিলেন আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। প্রিয় দর্শক শ্রোতা, এহসানুল হক মিলন 2001 থেকে 6 বিএনপি জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে হঠাৎ ঝলসে উঠেছিলেন। তো সেই সময় নকলের খুব নকল খুব প্রভাব বিস্তার করেছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়। তো সেই মুহূর্তটিতে নকলের বিরুদ্ধে তিনি এক রকমের জিহাদ ঘোষণা করেছিলেন। হেলিকপ্টার নিয়ে উড়ে গিয়ে নকল তিনি প্রতিরোধ করতেন এবং করেছেন সফলভাবে, এবং প্রশংসিত হয়েছিলেন, বহুল প্রশংসিত হয়েছিলেন তিনি সেই সময়টিতে। তো তারপর মেঘনা পদ্মা যমুনায় অনেক পানি গড়িয়েছে, সেই থেকে বিএনপি আর সরকারে নেই, বহু বছর হয়ে গেছে। তো আবার 2006-তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বিএনপি আবার এখন সরকারে, আর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন এহসানুল হক মিলন, সেই একই ব্যক্তি। তো এবার তিনি প্রতিমন্ত্রী নন কিংবা উপমন্ত্রীও নন, তিনি পূর্ণমন্ত্রী, শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। আর তখন তিনি ডক্টর এহসানুল হক মিলন ছিলেন না, এহসানুল হক মিলন ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে কয়েক বছর ছিলেন এবং সেখানে মাস্টার্স করেছেন যুক্তরাষ্ট্র থেকে, অতঃপর পিএইচডিও করেছেন। সেটি সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে না, অন্য কোনো জায়গা থেকে, খুব সম্ভবত মালয়েশিয়া থেকে। তাই তিনি এখন ডক্টর এহসানুল হক মিলন নামেই সমধিক পরিচিত। তো আমরা যখন শুনছিলাম যে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এহসানুল হক মিলন, আমরা খুশি হয়েছিলাম। অনেকেই খুশি হয়েছেন আপনারা নিশ্চয়ই, যাদের 2001 থেকে 6-এর স্মৃতি মনে আছে এবং যারা অ্যাপ্রিসিয়েট করেছিলেন মিলন সাহেবের সেই নকল প্রতিরোধের ভূমিকাটি। তো ভেবেছিলাম শিক্ষা খাতে ভালো কিছু হবে, আর আমি আমার এই ছোট্ট চ্যানেল থেকে তাকে নিয়ে এপিসোডও করেছিলাম, খুব পজিটিভ কথাবার্তা বলেছিলাম। তিনি আমার চাঁদপুরের ছেলে এবং আমার পাশের উপজেলা, তো সেদিক থেকে কিছুটা অ্যাফিনিটি তো আছেই। তো ভালো বোধ করছিলাম, ভালো বলছিলাম এবং আশান্বিত ছিলাম, অপটিমিস্টিক বোধ করছিলাম যে আমরা ভালো কিছু হয়তো তার কাছে পাব। তো আসলে আমাদের আশা সবসময় যে পূরণ হবে এমন কোনো কথা নেই, হয় না। খুব তাড়াতাড়ি কেন যেন মনে হলো আমরা বোধহয় আশাহত হতে যাচ্ছি। আমরা যে মিলনকে চিনতাম 2001 থেকে 6, সেই মিলন তিনি আর না, মনে হচ্ছিল ক্রমশই তিনি একজন ভিন্ন ব্যক্তি। কারণ সম্প্রতি দেখলাম কোনো রকম যাচাই বাছাই ছাড়া সামারিলি দেশে কোনো কোচিং সেন্টার থাকবে না, সব কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হবে, শতভাগ কোচিং সেন্টার মুক্ত বাংলাদেশ হবে, এমন কিছু ডায়ালগ দিচ্ছিলেন সম্প্রতি, যেটি শেখ হাসিনা আমলে আমরা শুনেছি। শেখ হাসিনা আমলেও সামারিলি কোচিং সেন্টারগুলোকে বাতিল করে দেবার একটি চেষ্টা বিভিন্ন সময় নেওয়া হয়েছিল। তো শেষে নানামুখী চাপে সরকার সেটি আর করতে পারেনি। তবে পাবলিক পরীক্ষাগুলোর আগে কোচিং সেন্টারগুলোর উপর সরকার খুব দমন পীড়ন চালাত। কোচিং সেন্টারগুলো ফাংশন করতে পারতো না, কারণ আওয়ামী আমলে বলা হচ্ছিল যে কোচিং সেন্টারগুলো থেকে নাকি প্রশ্ন ফাঁস হয়। ভয়ঙ্কর কথা, নিজেদের নাক কান কাটবার মতো বক্তব্য। সামান্য কোচিং সেন্টার বেশিরভাগই ছাত্ররা চালান, কিছু কিছু শিক্ষক পরিচালিত। এক্সকিউজ মি। তো সেই কোচিং সেন্টার থেকে নাকি প্রশ্ন ফাঁস হয় পাবলিক পরীক্ষার।
এমন আলাপ সেই সরকারের আওয়ামী আমলে, শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী বাকশালীরা এমন আলাপ করতেন। তাই পাবলিক পরীক্ষাগুলোর আগে নিষেধাজ্ঞা আসতো কোচিং সেন্টারগুলোর উপর। আসলে এটি ছিল উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপাবার একটি ব্যবস্থা, আর সেটি ছিল নিতান্ত লজ্জার সরকারের জন্য। কারণ সরকারের হাতে সব কিছু আছে, রাষ্ট্রযন্ত্র সব কিছু। সরকারের হাতে গোয়েন্দা আছে, ডিবি আছে, সিআইডি আছে, এসবি আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, পুলিশ আছে, সিআইডি আছে, কি নেই? এই সব কিছু থাকবার পরও সরকার যদি ফেল করে থাকে প্রশ্ন ফাঁসের বিষয়টিতে, এবং দায় যদি বেসরকারি কিছু কোচিং সেন্টারের ঘাড়ে গিয়ে পড়ে, সেটি সত্যিকার অর্থে উদ্বেগের। এবং আমি অতীতেও কথা বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে, শেখ হাসিনা আমলেও কথা বলেছিলাম। তো যাই হোক, তো যাচাই বাছাই ছাড়া মিলন সাহেবও বাহবা করাবার জন্যে একই লাইনে যাচ্ছিলেন। তো আসলে সত্যি কথা হলো, আজকে এই কোচিং নিয়ে আলোচনা না, অন্য বিষয়ে কথা বলার জন্য মূলত এপিসোডটি করছি। তারপরও খুব সংক্ষেপে একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি কয়েকদিন আগেই বাংলাদেশের দৈনিকগুলোতে এসেছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে কুমিল্লার এক তরুণ আবু হানিফ জুয়েল, যিনি 1999 থেকে মা বাবার সঙ্গে সেখানে থাকেন, এখন তার নিজের পরিবার হয়েছে, বিয়ে করেছেন, বয়সে তরুণ আবু হানিফ জুয়েল। তো আবু হানিফ জুয়েল 14 বছর বয়সে 1999-তে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন, মাইগ্রেট করেছিলেন পরিবারের সাথে। তো সেখানে গিয়ে পড়াশোনা করেছেন, করে সেখানে শিক্ষকতায় যুক্ত হয়েছেন, প্রাইভেট টিউশন অফার করছেন তিনি। তার একটি কোচিং সেন্টার আছে লস অ্যাঞ্জেলেসে। তো সেই কোচিং সেন্টারে তিনি 2000-এর দিকে বা 2000-এর পরে, কিছু সময় পরে তিনি পড়ানো শুরু করেছেন, সম্ভবত 2005-06 থেকে। তো গত 20 বছরে 5000 ছাত্র পড়িয়েছেন তার কোচিং সেন্টারে। সানারিস টিউটোরিয়াল সেন্টার তার কোচিং সেন্টারের নাম। সেই টিউটোরিয়াল সেন্টারে 5000 শিক্ষার্থী পড়িয়েছেন। এর মধ্যে 60% বাংলাদেশি, বাকি 40% আমেরিকান থেকে শুরু করে অন্যান্য দেশের ইমিগ্রেন্ট জনগোষ্ঠীর লোকেরা। একবার ভেবে দেখুন, এটি একটি বিশাল সংখ্যা। একজন সিঙ্গল মানুষ তার কোচিং সেন্টারে 5000 শিক্ষার্থীকে পড়িয়েছেন, প্রাইভেট টিউশন অফার করেছেন, যেটাকে আমরা কোচিং, প্রাইভেট ইত্যাদি ইত্যাদি নামে ডাকি। তো যুক্তরাষ্ট্রের মতো দেশে এই প্রাইভেট কোচিং কেন দরকার হচ্ছে মানুষের? সেখানে কি ক্লাসরুমে পড়ানো হয় না? হয়। সেখানে কারিকুলাম কি অনুন্নত, সময় উপযোগী না? অবশ্যই সময় উপযোগী এবং খুবই উন্নত। তারপরও অনেক শিক্ষার্থীর প্রাইভেট কোচিং, প্রাইভেট টিউশন দরকার হয়। কারণ রিটেনশন, রিসেপশন, এই সব কিছু সবার সমান তালে চলে না। পার্সন টু পার্সন ভ্যারি করে, কে কতটুকু নিতে পারবে, কোন পরিবেশে নিতে পারবে, কখন পারবে কখন পারবে না, এই বিষয়গুলো ডিফারেন্ট হয়, ভ্যারি করে। তো তাই যুক্তরাষ্ট্রেও কোচিং সেন্টার আছে অসংখ্য অসংখ্য। একটি সময় আমি সেখানে ছিলাম, বড় বড় শহরগুলোতে অসংখ্য কোচিং সেন্টার আছে। যুক্তরাজ্যেও দেখলাম, লন্ডনে অসংখ্য কোচিং সেন্টার। পৃথিবীর অন্যান্য দেশেও আছে বড় বড় শহরগুলোতে কোচিং সেন্টার। এটি এখন লেখাপড়ার একটি পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, না থেকে উপায় নেই কোনো। আর কোচিং সেন্টারে কাউকে বন্দুক ধরে নেওয়া হয় না। যাদের এক্সট্রা টিউশন দরকার হয়, প্রাইভেট টিউশন দরকার হয়, তারাই যান, আর যারা অফার করেন তারা সার্ভিস দেন টাকার বিনিময়ে। এখানে লুকোচুরির কিছু নেই, বিষয়টি অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড। আর এইটি নিয়ে কেন এত মাথা ব্যথা অনেকেরই, বুঝে না বুঝে ঠিক জানি না। আর বাংলাদেশের মতো দেশে যেখানে ক্লাস সাইজ বিশাল, সেই ক্লাস সাইজে একজন শিক্ষক অসহায়। 40-45 মিনিটের একটি ক্লাসে নাম ডাকতে, হাজিরা খাতা দেখতে, অ্যাটেন্ডেন্স দিতে চলে যায় 10 মিনিট, থাকে আর কতক্ষণ? কী বা পড়ানো হয়, কতটুকুই বা পড়ানো যায়, কতটুকুই বা শিক্ষার্থীরা নিতে পারেন, এবং রিটেনশন কতটুকু থাকে? তো এই সব কিছু বিবেচনায় ছোটোবেলা থেকে দেখে এসেছি কোচিং সেন্টার আছে, গ্রাম থেকে শুরু করে শহর অবধি। তো শিক্ষামন্ত্রী মিলন এই বিষয়ে বিশাল বক্তব্য রাখছিলেন। তো আমার কাছে মনে হচ্ছিল তিনি জাস্ট গতানুগতিক যাচ্ছেন। আচ্ছা, তো এই সব কিছু ছেড়ে দিলে অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন, যেটি বলছিলাম, এবং শুরুতে আমি যেটি দেখিয়ে নিলাম, সেখানে আপনারা দেখলেন তিনি কি করছেন। প্রাইমারি স্কুলের ছোট বাচ্চাদের তিনি রাজনীতিতে দীক্ষা দিচ্ছেন, দীক্ষিত করছেন বিএনপি রাজনীতিতে। তিনি নির্বাচনের আগের, এটি জানলাম, আমি আগে জানতাম না, কারণ সেই ক্লিপে কোনো কিছু সূত্র নেই, কবে, কোথায়, কিভাবে তিনি কথা বললেন বোঝা যায়নি। বাট পরবর্তীতে
তার আরেকটি ভিডিওতে দেখা গেল তিনি স্বীকার করলেন যে তিনি ট্রোলড হচ্ছেন, তাকে ট্রোল করা হচ্ছে, অনেকেই তাকে ট্রোল করছেন। তার নির্বাচনের আগের একটি ভিডিও নিয়ে কথা বলছেন, তিনি আত্মপক্ষ সমর্থন করবার চেষ্টা করছিলেন এবং জাস্টিফাই করছিলেন তার সেই অ্যাকশন। জাইমা রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া শিক্ষার্থীদের এবং তারা আগামী দিনে জাইমা রহমানের রাজনীতি করবে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা সেগুলো। আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও আমি মনে করি এটি একটা অপরাধ করেছেন তিনি। হি কমিটেড আ ক্রাইম। আসলে এটি আমি বলবো না ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, আমি বলবো ক্রাইম এগেনস্ট এডুকেশন। শিক্ষার বিরুদ্ধে একটা অপরাধ করেছেন তিনি নিঃসন্দেহে। এই ছোট বাচ্চারা তারা জানে না রাজনীতি কি, অসহায়ের মতো তার চেহারার দিকে তারা তাকিয়েছিল। তারা আসলে ঠিকঠাক বলতেও পারেনি তারা কি করবে। তিনি তাদের মুখ থেকে কথা বের করবার চেষ্টা করছিলেন, তোমরা কার রাজনীতি করবে? জাইমা রহমানের। জাইমা রহমান। ভয়ঙ্কর ভয়ঙ্কর এই প্রবণতা। আমাদের সরকারগুলোতে অনেক মন্ত্রী এমপি থাকেন অশিক্ষিত, অর্ধশিক্ষিত। অনেক ইডিয়টসকে আমরা অতীতে দেখেছি এই রাজনৈতিক সরকারগুলোর এমপি লিস্টে, মন্ত্রী পরিষদে। তো এহসানুল হক মিলন তো সেরকম কেউ ছিলেন না। তিনি একজন পিএইচডি হোল্ডার, যুক্তরাষ্ট্রে বহু বছর অবস্থান এবং পড়াশোনা করা, এবং আগে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে অভিজ্ঞতা। তো এই মানুষটির কেন এত নিচে নামতে হলো? এটি তো কিছুই ছিল না, নিছক চাটুকারিতা, মুসাহেবি। কি আর বলবো, আমি জানি না কোন ভাষায় আমার কথা বলা উচিত। এতটাই কষ্ট পেয়েছে যে এই লোকটিকে নিয়ে মাত্র সেদিন পজিটিভ কথা বললাম, পজিটিভ এপিসোড বানালাম এবং আশা করলাম, স্বপ্ন দেখলাম যে আমাদের শিক্ষাকে তিনি কিছু দেবেন। এবার সেই মানুষটি এতটা নিচে নামলেন কোনো পদ পদবীর জন্যে। তিনি বোধহয় আগে থেকে ইঙ্গিত পাচ্ছিলেন যে তাকে মন্ত্রী পরিষদে ডাকা হতে পারে। তো সেটি কনফার্ম করার জন্যে তিনি, আমি ধারণা করছি, তিনি তারেক রহমান সাহেবের মন জয় করবার চেষ্টা করলেন প্রধানমন্ত্রীর, এবং সেভাবে তার নেক নজরে থাকবার জন্য তিনি জাইমাকে হাইলাইট করলেন। আই হ্যাভ নাথিং এগেনস্ট জাইমা। জাইমা বিষয়ে আমি পজিটিভ এপিসোড বানিয়েছি আমার চ্যানেলে অতীতে। তো জাইমা ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল, অনেক ভালো একটি মেয়ে, এবং জাইমা উচ্চশিক্ষিতা। বিলেতে বলতে গেলে তার লাইফ কেটেছে, সেখান থেকে বারেট ল করেছেন, আন্তর্জাতিক মানের যোগ্যতা আছে তার, এবং বাংলাদেশের পচা অপরাজনীতি এসব তিনি বুঝেন না। আমি শিওর, তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়, সিম্বল অফ ইনোসেন্স মনে হয় তাকে। তো আর তার এগুলো জানবার কথা না। তিনি হয়তো যুক্তরাজ্যের রাজনীতি জানেন, সেখানকার ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসির সঙ্গে তার পরিচয় আছে, যেহেতু তিনি ব্যারিস্টার এট ল। তো সেই জাইমা রহমানকে হাইলাইট করবার চেষ্টা করছিলেন মিলন সাহেব। কেন? জাইমা রহমান অলরেডি হাইলাইটেড, মিলন সাহেবের হাইলাইট করবার দরকার নেই তো কোনো। তো তিনি জাইমা রহমানের স্বার্থে করেননি, তারেক রহমানের স্বার্থে করেননি, বিএনপির স্বার্থে করেননি, খুবই হীন স্বার্থে নিজেকে ছোট করেছেন। জাস্ট চাতুকারিতা, আমি আর কিচ্ছু মনে করতে পারছি না, ফ্ল্যাটারি। তো খুবই কষ্ট পেলাম। তো এই যদি হয় এহসানুল হক মিলনদের অবস্থা, তাহলে যাদের কথা বলছিলাম অগা মগা, যদু মধু কদু, টম ডিক অ্যান্ড হ্যারি, এদের কি অবস্থা? এরা কি করবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবার জন্য? এরা কি আত্মহত্যা করবে? এরা কি তার পায়ের নিচে শুয়ে পড়বে? এরা কি বলবে আমি শুয়ে পড়েছি, আমার উপর দিয়ে আপনি মারিয়ে যান, হে রাজন, হে মান্যবর? তারা কি এগুলো করবেন? কি করবেন না হলে তারা? তাদের তো এহসানুল হক মিলনের মতো পিএইচডি নেই, যুক্তরাষ্ট্রের মাস্টার্স নেই, তাহলে তারা কি করবেন? তারা কি করে দৃষ্টি আকর্ষণ করবেন? তারা কি করে পদ পদবি বাগাবেন? এই প্রবণতা কবে দূর হবে এই দেশ থেকে? দূর হবে সে আশাও তো করতে পারি না। কারণ এহসানুল হক মিলনের মতো লোকেরা যদি এগুলো করেন, তাহলে কি করে আশা করতে পারি যে আমাদের রাজনীতিতে সত্যিকার অর্থে কোনো গুণগত পরিবর্তন আসবে কোনো দিন? সেটি আমরা দেখতে পাবো। আমাদের রাজনীতিবিদেরা, আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন, নিজের উচ্চতায় দাঁড়াবেন, বাঁকা হয়ে দাঁড়াবেন না। তো হয়তো আরো বহুকাল আমাদের এই প্রত্যাশা করতে হবে, এবং দীর্ঘ অপেক্ষা হয়তো আছে, এবং ইভেনচুয়ালি সেটি পাবো কিনা জানি না, ক্ষীণ আশা করতে পারি।